না, না, ধন্যবাদ আপনাকে। একদম রিলেভেন্ট টপিক নিয়ে আপনি বলছেন। অবভিয়াসলি আমরাও দেখছি এবার ধরুন শীতে সাধারণত আমরা যেভাবে দেখতে পাই যে পেশেন্ট সংখ্যাটা, নাম্বার অফ পেশেন্ট অনেক কমে যায়, সেই তুলনায় কিন্তু সেরকম কমেনি। তার মানে বাচ্চারা অবভিয়াসলি বিভিন্ন সর্দি কাশি জ্বর ভুগছে, যে সময় শীতে সাধারণত আমরা দেখতে পাই যে জ্বরের পেশেন্ট খুব কমই পায়, কিন্তু এবার কিন্তু ভালোই আসছে। তার মানে আহ কোনো কারণ সামাও আমাদের সোসাইটিতে বাচ্চারা ভুগছে এবং বিভিন্ন রকম জ্বর সর্দি কাশিতে ভুগছে, এবং সেগুলো মোস্টলি ভাইরাল। কিছু কিছু এগুলো তো কোনোটা স্পেসিফিক বলে না, তবে অ্যাজাম্পশন ক্লিনিক্যাল প্যারামিটার অনুযায়ী আমরা বলতে পারি যে কিছুটা অ্যাডিনো ভাইরাস আছে, রাইনো আছে, রিসেন্টলি এইচএমপিভি ভাইরাস তো আসছে, কিন্তু সেগুলো কোনো ডেফিনিটিভ ডায়াগনস্টিক কোনো মেথড নেই যে বলতে পারবো। কিন্তু ওভারঅল সবাই ভুগছে, এবং জ্বর সর্দি কাশি তার সাথে সবাই মোটামুটি 3 দিন থেকে 4 দিন তার মধ্যে জ্বরটা নেমে যাচ্ছে উইদাউট এনি অ্যান্টিবায়োটিক। অনেক পেশেন্টই ঠিক হচ্ছে, শুধু সিমটোম্যাটিক রিলিফ, সিমটোম্যাটিক ম্যানেজমেন্টে আমরা করছি। এটা কি শীতকালেই বেশি দেখা যায়? না, না, ওভারঅল সারা বছরই থাকে, কিন্তু এইবার শীতে সাধারণত আমরা কমে যাই, আমরা সেটাই জানি। কিন্তু এইবার শীতে সেই পরিমাণে যে একদম ডিপ কমে যাওয়া, অনেকটা ডিপে চলে আসা পেশেন্টের সংখ্যা কিংবা সেইভাবে হয়নি। তার মানে এবার শীতে সামাও একটু বেশি বাচ্চারা অ্যাফেক্টেড হচ্ছে। এক সময় তো করোনা নিয়ে আতঙ্ক একটা ছিলই, তারপর দ্বিতীয় একটা ভাইরাসের নিয়ে উঠছিল, সেটা কি কোনো এফেক্ট পড়ছে মনে হচ্ছে? দেখুন, ওরকম ডেফিনেটলি আমরা পেরিফেরিতে থেকে বলতে পারছি না সেই ভাইরাসটা আমাদের এখানে আসছে কিনা, কিন্তু যেরকম সাইন সিমটম, ধরুন ভাইরাস মানে ওভারঅল সব ভাইরাসের সাইন সিমটম অনেকটা ওভারল্যাপ করে। যেমন সর্দি কাশি জ্বর, তা সেক্ষেত্রে স্পেসিফিক বলা খুব মুশকিল যে এই সেই ভাইরাসটা আমাদের এখানে এসছে কিনা। কিন্তু ওভারঅল বাচ্চারা আগের তুলনায়, ধরুন গত বছরে যেরকম বলতে পারি তার তুলনায় এবার আরো বেশি মনে হচ্ছে অ্যাফেক্টেড বেশি হচ্ছে। বাচ্চাদের হঠাৎ করে হাই টেম্পার জ্বর আসছে, আগে দেখেছি জ্বর এলে কম্বল দেওয়া বা সোয়েটার পরানো, এখন বাচ্চাদের কি করা উচিত তীব্র জ্বর? না, সবসময় আমরা এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে শীতের সময় ফেব্রুয়ারি সিজারটা বেশি হয়। ফেব্রুয়ারি সিজার মানে কি, জ্বর বেশি হলে খুব হাই টেম্পারেচারে আমাদের বডি সেইভাবে হ্যাবিচুয়েটেড নয়, তার জন্য হঠাৎ কনভালশন স্টার্ট হয়। এবং এগুলো কিছু জেনেটিক্যাল থাকে, কিছুটা স্পোরেডিক থাকে। কিন্তু হাই টেম্পারেচারে আমরা যেমন গা পা ঢেকে দেওয়া, এটা মোটেই উচিত না। যখন বেশি টেম্পারেচার উঠে যাবে সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব বাচ্চাকে আগে এক্সপোজ করা। হয়তো ওদের একটা জার্কিং মুভমেন্ট থাকে, কাঁপুনি থাকে, শিভারিং হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে ওটা ও শীতে কাঁপছে, ওটা ওই হাই টেম্পারেচার বডি অ্যাডজাস্ট করতে গিয়ে ওর শিভারিংটা হচ্ছে। সেক্ষেত্রে আমরা বাচ্চাকে আগে এক্সপোজ করব। ডিপেন্ডিং অন সিচুয়েশন, যদি খুব হাই টেম্পারেচার বাচ্চা খুব শিভারিং হচ্ছে, আমরা সাথে সাথে গা হাত পা স্পঞ্জ করব। এবং কনভালশন, যেটা ফেব্রুয়ারি সিজার প্রিভেন্ট করা প্রথম উপায় হলো স্পঞ্জিং করা। পুরো হোল বডি, সারা বডি আমরা জল দিয়ে যেটা সারা বডি স্পঞ্জ করা, তার সাথে সাথে ওই অ্যাকর্ডিং টু টেম্পারেচার রেঞ্জ অনুযায়ী প্যারাসিটামল দেওয়া। এবং সর্বোপরি আগে বিভিন্ন কিছু ঢেকে দেওয়া নয়, আগে এক্সপোজ করতে হবে, কারণ যতটা বডি এরিয়া এক্সপোজ হবে তত হিট ইভাপোরেশন বেশি হবে, হিট মানে বডির থেকে তাড়াতাড়ি ডিসপোজড হবে। অনেক সময় দেখা যাচ্ছে, এখন থেকে দেখতে আছি জ্বরের সঙ্গে সঙ্গে একটা ভমিটিং ভাব একটা বিষয় হয়ে গেছে বাচ্চাদের। এগুলো কমন সিমটম, ভাইরাল ইনফেকশন হলে ভমিটিং আসতেই পারে, কারণ সেই সময় একটা সাইটোকাইনের একটা স্ট্রমিং হয়, এই সাইটোকাইনের সাথে বডি অ্যাডজাস্ট করতে পারে না, তখন একটা ভমিটিং টেন্ডেন্সি আসে। সেটা কিছু আলাদা কিছু নয়, ওটা যে কোনো ভাইরাস ফিভার, ভাইরাল ফিভারই হতে পারে। শীতকালে কি বাচ্চাদেরকে নিয়ে সফর করাটা কি একটু কি বলবেন? সফর বলতে দেখুন, সফর না করার কিছু নেই, কিন্তু আবার সফর ব্যাপারটা দেখুন, বাইরে বেরোলে যত বেশি এক্সপোজ হবে, এখন যেহেতু আমরা দেখছি যে ভাইরাসের পলিফারেশন রেট বেশি, আর যে কোনো সফর মানেই ক্রাউডি এরিয়ায় যাওয়া, অনেকের সাথে মেশা, অনেকের কাছাকাছি থাকা, সেক্ষেত্রে চান্স অফ কন্টামিনেশন অনেক বেড়ে গেল। তার মানে আপনার বাচ্চা অ্যাফেক্টেড হওয়ার চান্স বেড়ে গেল। সেক্ষেত্রে যতটা ধরুন খুব কম এজের বাচ্চাদের যতটা না বের করা যায় ততই ভালো। একদম খুব এসেনশিয়াল না হলে বাড়িতে থাকাই ভালো। মা অসুস্থ হয়ে ভুগছেন, কোলে বাচ্চা রয়েছে, সেক্ষেত্রে কি মায়ের দুগ্ধপান করবে বাচ্চা? না, দুগ্ধপানে আলাদা কোনো মানে বিকল্প নেই এই পৃথিবীতে।
পৃথিবীতে অনেক কিছুর অনেক বিকল্প আছে, কিন্তু মায়ের দুধের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে মায়ের দুধ কোনো মতেই বন্ধ করা যাবে না। ধরুন মা অসুস্থ, যদি মা একেবারেই ইনক্যাপাবল হয় যে খাওয়াতে পারছে না, কিংবা মায়ের শারীরিক কন্ডিশন পারমিট করছে না, সেটা আলাদা ব্যাপার। যদি মা পারে, তাহলে মায়ের অসুস্থতার কারণে যে মায়ের দুধ বন্ধ করবে এটা নয়। কারণ আমরা জানি যে দুধের সাথে মায়ের শরীরে তৈরি হওয়া বিভিন্ন অ্যান্টিবডি গুলো কিন্তু ট্রান্সফার হয়। এবার ধরুন আমরা আর ভাইরাস গুলো ট্রান্সফার হয় তো ড্রপলেট ইনফেকশন, ধরুন হাসি কাশির মাধ্যমে যাচ্ছে। এবার মায়ের কাছে বাচ্চা থাকছে কিন্তু মায়ের দুধ পান করছে না, তাহলে দুদিক দিয়ে দুটো ধরুন বিপরীতমুখী কাজ হলো। মায়ের কাছে থাকছে, এদিকে বাচ্চা সেই জীবাণু দ্বারা এফেক্টেড হওয়ার চান্স অনেক বেশি, কিন্তু এদিকে দুগ্ধপান না করার জন্য মায়ের বডিতে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেগুলো আবার বাচ্চা পাচ্ছে না। তাহলে আমাদের উচিত আইদার যদি সত্যিকারে যদি আইসোলেটেড করতে হয়, তাহলে মায়ের সাইন সিমটম আসার আগেই বাচ্চাকে আইসোলেট করা উচিত ছিল, কিন্তু যেটা বাস্তবিক পক্ষে সম্ভব নয়। আমরা সাধারণত রোগ না হলে, সাইন সিমটম না আসলে তো রোগ বুঝতে পারি না। আর ভাইরাসটা ধরুন আজকে ঢুকেছে মানে আজকেই সব সিমটম প্রকাশ পাবে না, ধরুন একদিন দুদিন বাদে। মানে যদি বাচ্চার কন্টামিনেশন হয়, অলরেডি হয়েই গেছে, তার কারণে ইন জিস্ট বলতে পারি যে মায়ের অসুস্থতা থাকলেও মায়ের দুধ পান করা উচিত। কারণ এর মাধ্যমে আমরা বাচ্চাকে মায়ের শরীরে তৈরি হওয়া যে অ্যান্টিবডি গুলো আমরা সেগুলো বাচ্চাকে দিতে পারবো, এবং বাচ্চাকে একটা প্যাসিভ প্রোটেকশন হবে। স্যার, শেষ প্রশ্ন দিকে, এখন দেখা যাচ্ছে বাচ্চারা মানে জ্ঞান হওয়ার পর থেকে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, এবং সেটা কতটা শরীরের পক্ষে ক্ষতিকর বা কি বুঝে বললেন? এবার ধরুন এইগুলো তো একটা সোশ্যাল মিডিয়া, এখন এগুলো নিয়ে আমাদের বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন আমাদের মানে মেডিকেল বডি থেকে জনসচেতনমূলক বিভিন্ন পোস্ট করা হচ্ছে। যেমন আমাদের আইপি থেকেও বিভিন্ন রকম পোস্ট করা হয় যে এই মোবাইল অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স গ্যাজেট, এগুলোর প্রতি বাচ্চাদের আসক্তি বেড়ে যাচ্ছে। এবার এগুলো প্রথম কথা শারীরিকভাবে কি ক্ষতি করে, ধরুন একজন বাচ্চা মানেই তাদের দৌড়ঝাঁপ করবে, তাদের বডি, আমাদের বডি এক একটা বয়সের সাথে এক এক রকম কাজের সাথে হ্যাবিচুয়েটেড, এবং সেইটা সেই বয়সে করা উচিত। এবং একটা বাচ্চা সে সারাদিন পড়াশোনা করুক, যা করছে করবে, তার সাথে খেলাধুলাটা খুব দরকার। মানে আউটডোর গেম যেটা বলতে পারি, বাইরে দৌড়ঝাঁপ করছে, খেলাধুলো করছে, সেটা তাদের শারীরিক গঠনের ক্ষেত্রে হেল্প করে, পাশাপাশি তাদের বিভিন্ন পরিবেশের সাথে হ্যাবিচুয়েশনের ক্ষেত্রেও হেল্প করে। এবার একটা বাচ্চা ধরুন মোবাইলে আসক্ত, ঘরে বসে শুধু সিডেন্টারি লাইফস্টাইল, এক জায়গায় বসে খাচ্ছে, খেয়ে মোবাইল নিয়ে বসে আছে, তাহলে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেল। এবার এই ইনঅ্যাক্টিভ হওয়ার জন্য তার বিভিন্ন রকম ফিজিক্যাল প্রবলেম, যেগুলো ধরুন কনস্টিপেশন, হ্যাবিচুয়াল কনস্টিপেশন রেট বেড়ে যায়। বাচ্চা ধরুন ওবেসিটির সংখ্যা বেড়ে যাচ্ছে, সিডেন্টারি লাইফস্টাইলের জন্য মোটা হয়ে যাচ্ছে, যা খাচ্ছে সেইটা সেই পরিমাণে এনার্জি ক্ষয় হচ্ছে না, তার কারণে তাদের বডি ওয়েট গেইন বেশি হচ্ছে, ইরিটেবল হয়ে যাচ্ছে, দীর্ঘ সময় মোবাইলের প্রতি এঙ্গেজ থাকার জন্য ব্রেন কখনো রেস্ট পায় না। এবং আমাদের অবভিয়াসলি ব্রেনকে একটা রেস্ট দিতে হয়, কারণ ব্রেনও তো একটা, তাদেরও তো একটা রেস্ট দরকার। এবার ধরুন আপনার ব্রেন রেস্ট পাচ্ছে না, অবভিয়াসলি সবসময় যদি অ্যাক্টিভ থাকে, তাহলে সেক্ষেত্রে ব্রেন ইরিটেবল হয়ে, মানে আমাদের বিহেভিয়ারটা ইরিটেবল হওয়ার চান্স বেশি হয়। আমরা আননেসেসারি মানুষের কথায় রিয়াক্ট করি, এগুলো বাচ্চাদের মধ্যে হয়। তাহলে মোবাইল যতটা সম্ভব, আমরা আজকের যুগে দাঁড়িয়ে মোবাইলের প্রয়োজনীয়তা আমরা সবাই ফিল করি, কিন্তু তার মানে এই নয় যে মোবাইলটা একদম খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে তুলে দেওয়া উচিত। আমার মনে হয় আমরা সবাই এগুলো বললেও পারছি না, কারণ যেভাবে আমাদের সমাজে মোবাইলটা সবার হাতে 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 এসে গেছে, ইভেন আমরা বড়রাও নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, এবং বড়রা যদি নিজেরা কন্ট্রোল না করতে পারি, বাচ্চাদের কন্ট্রোল করা মুশকিল। সেক্ষেত্রে বাচ্চা কিংবা বড়দের সবাইকে একটু কন্ট্রোল ওয়েতে মোবাইল ইউজ করা উচিত। শেষ মুহূর্তে বাচ্চাদের উদ্দেশ্যে মাদের কি বার্তা দিবেন? ভালো থাকুক সবাই, সবাই সুস্থ থাকুক, সবাই সবার কেয়ার করুক, আর যতটা সম্ভব বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়ান, গরম পোশাক পরান, রেগুলার স্নান করানো, এগুলো যেমন শীতের সময় সবাই করে না সেগুলো করান। আর কি বলবো, খাওয়া দাওয়া বেশি করে জল খান, খুবই মানে খাওয়া, হেলথ নিউট্রিশন এর উপরেই মায়েদের সবসময় বেশি নজর রাখা উচিত বাচ্চাদের। ধন্যবাদ।
বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন, জন্মদিন, বার্ষিকীর চিন্তা ভুলে যান। পেয়ে যান সবকিছু এক জায়গায়। শুভমঙ্গলম ইভেন্ট। এখানে প্যান্ডেল, লাইট, ফুল সাজানো ও ফটো, ভিডিও, ডিজে বক্স, অর্কেস্ট্রা, খাবার পরিবেশন ও খাবারের স্টল ইত্যাদি অর্ডার নেওয়া হয়। রঘুনাথপুর, জেলা পুরুলিয়া। যোগাযোগ 7908807349, এছাড়াও 8016993285।